আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধবিরতির মাঝেও কেন হামলা চালাচ্ছে ইসরায়েল? মস্কোতে গুলিবিদ্ধ রুশ জেনারেল, হত্যাচেষ্টার মামলা। লেবাননে চলছে ইসরায়েলি বিমান হামলা। ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৭০,০০০ ইহুদি। এরপর কি ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র? আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কতটা জটিল এবং সংবেদনশীল হয়ে উঠেছে তা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। বিশেষ করে যখন একটি ঘোষিত যুদ্ধবিরতির মাঝেও হামলার ঘটনা ঘটে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে আসলে শান্তির পথে বাধা কোথায়, বা কেন কাগজে কলমে চুক্তি হওয়ার পরেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, তার মূল উদ্দেশ্যই ছিল দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লার সরে যাওয়া এবং ইসরায়েলি বাহিনীর লেবানন ত্যাগ করা। কিন্তু বাস্তবতা হল, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও আমরা একাধিকবার ইসরায়েলি বিমান হামলা এবং আর্টিলারি ফায়ার দেখতে পেয়েছি, যা আন্তর্জাতিক মহলকে বেশ চিন্তিত করে তুলেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ দাবি করছে যে তারা যখনই দক্ষিণ লেবাননে হিজবুল্লার কোনো সন্দেহজনক গতিবিধি বা চুক্তি লঙ্ঘন করার মতো কোনো পদক্ষেপ লক্ষ্য করছে, ঠিক তখনই তারা তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে বা সেলফ ডিফেন্সের যুক্তি দেখিয়ে এই হামলাগুলো চালাচ্ছে, যা তাদের ভাষায় যুদ্ধবিরতির শর্তের মধ্যেই পড়ে। অন্যদিকে লেবাননের সরকার এবং হিজবুল্লার পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছে এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে লেবাননের ভূখণ্ডে তাদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। কারণ হিসেব করলে দেখা যায়, গত কয়েকদিনে প্রায় শতাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এই পরিস্থিতির গভীরতা বুঝতে হলে আমাদের দেখতে হবে যে উভয় পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি কতটা প্রবল। কারণ একদিকে ইসরায়েল মনে করে যে হিজবুল্লাহ পুনরায় সংগঠিত হওয়ার জন্য সময়ের অপেক্ষা করছে, আর অন্যদিকে লেবানন মনে করে যে ইসরায়েল তাদের ভূখণ্ডে স্থায়ী কোনো বাফার জোন তৈরি করতে চাইছে। রাশিয়ার রাজধানী মস্কোর বুকে ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা যা আন্তর্জাতিক মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে, তা হল একজন উচ্চপদস্থ রুশ জেনারেলের ওপর অতর্কিত হামলা এবং হত্যাচেষ্টা, যা সরাসরি ক্রেমলিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। মেজর জেনারেল পদমর্যাদার এই কর্মকর্তা, যার নাম ইভান সেরেস্তিউক এবং যিনি রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের সাথে যুক্ত ছিলেন, তাকে মস্কোর উত্তরাঞ্চলে তার নিজের গাড়ির কাছেই খুব কাছ থেকে গুলি করা হয়। এবং এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের কারণে অত্যন্ত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন যে হামলাকারী অত্যন্ত পেশাদার ছিল এবং সাইলেন্সারযুক্ত পিস্তল ব্যবহার করেছে, যা ইঙ্গিত দেয় যে এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত টার্গেট কিলিং মিশন ছিল। এবং ঘটনাস্থল থেকে কোনো জোরালো শব্দ বা হট্টগোল শোনা যায়নি বিধায় হামলাকারী খুব সহজেই ভিড়ের মধ্যে মিশে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি বা তদন্ত সংস্থা ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি হত্যাচেষ্টা এবং অবৈধ অস্ত্র বহনের মামলা দায়ের করেছে এবং তারা খতিয়ে দেখছে যে এর পেছনে ইউক্রেনীয় ইন্টেলিজেন্সের কোনো হাত আছে কিনা। কারণ এর আগেও আমরা দেখেছি যে রাশিয়ার অভ্যন্তরে একাধিক হাই প্রোফাইল ব্যক্তিকে টার্গেট করা হয়েছে। জেনারেল সেরেস্তিউক বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং তার ওপর এই হামলাটি রাশিয়ার সামরিক বাহিনীর মনোবল ভাঙার একটি অংশ হতে পারে বলে অনেক সামরিক বিশ্লেষক ধারণা করছেন। কারণ মস্কোর মতো সুরক্ষিত শহরে একজন জেনারেলের ওপর হামলা চালানো মানে হল শত্রুপক্ষ তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কত গভীরে বিস্তার করেছে তার একটি প্রমাণ দেওয়া। লেবাননে ইসরায়েলি বিমান হামলা যেন থামছেই না, বরং দিন দিন এর তীব্রতা এবং পরিধি বেড়েই চলেছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। যদিও আলোচনার টেবিলে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, কিন্তু লেবাননের আকাশজুড়ে ইসরায়েলি ফাইটার জেটের বর্জন এবং ধোঁয়ার কুণ্ডলী ভিন্ন এক বাস্তবতার গল্প বলছে।
বৈরুত থেকে শুরু করে দক্ষিণ লেবাননের টায়ার এবং নাবাতিয়ে পর্যন্ত বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমানবাহিনী তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে এবং তাদের মূল লক্ষ্যবস্তু হিসেবে তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্র গুদাম এবং লঞ্চিং প্যাডগুলোকে চিহ্নিত করছে বলে দাবি করছে। তবে এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ লেবানিজ নাগরিকরা, কারণ ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার ফলে আবাসিক ভবনগুলো ধসে পড়ছে এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে উত্তরে পালিয়ে যাচ্ছে, যা লেবাননের ইতিমধ্যেই ভেঙে পড়া অর্থনীতির ওপর এক বিশাল মানবিক বিপর্যয়ের বোঝা চাপিয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে যে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা এবং ত্রাণ কার্যক্রম এই বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে এবং শীতের আগমনের সাথে সাথে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের উত্তর সীমান্তের বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িঘরে ফিরতে না পারছে, ততক্ষণ পর্যন্ত লেবাননে তাদের অপারেশন চলবে এবং ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও একটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে, যা হয়তো অনেকেরই নজর এড়িয়ে গেছে। আর তা হল গত এক বছরে প্রায় ৭০,০০০ ইহুদি ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন, বা সহজ কথায় বলতে গেলে দেশ ছেড়ে পালিয়েছেন। ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এই বিপুল সংখ্যক মানুষের দেশত্যাগের পেছনে মূল কারণ হিসাবে কাজ করছে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা। যারা দেশ ছাড়ছেন তাদের একটি বড় অংশই হল তরুণ এবং উচ্চশিক্ষিত পেশাজীবী, বিশেষ করে হাইটেক সেক্টরের কর্মীরা, যারা মনে করছেন যে যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি এবং তাদের ক্যারিয়ার চরম ঝুঁকির মুখে পড়েছে এবং রিজার্ভ ডিউটির নামে বারবার তাদের যুদ্ধক্ষেত্রে ডেকে পাঠানোর ফলে তাদের ব্যক্তিগত জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ঘটনাকে অর্থনীতিবিদরা ব্রেইন ড্রেন বা মেধা পাচার হিসাবে চিহ্নিত করছেন এবং সতর্ক করছেন যে যদি এই ধারা অব্যাহত থাকে তবে ইসরায়েলের বিখ্যাত স্টার্টআপ ইকোসিস্টেম এবং প্রযুক্তি খাত দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবে, যা দেশটির অর্থনীতির মেরুদণ্ড হিসাবে পরিচিত। এছাড়া যারা দ্বৈত নাগরিকত্বের অধিকারী, অর্থাৎ যাদের ইসরায়েলের পাশাপাশি ইউরোপ বা আমেরিকার পাসপোর্ট আছে, তারা এই সুযোগটি সবার আগে নিচ্ছেন এবং পরিবার নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন। যুদ্ধের সাইরেন, রকেটের শব্দ এবং অনিশ্চিত ভবিষ্যতের ভীতি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর যে প্রভাব ফেলেছে তা এই অভিবাসনের পরিসংখ্যানে স্পষ্ট হয়ে উঠেছে। যদিও সরকার বলছে যে যুদ্ধ শেষ হলে অনেকেই ফিরে আসবেন, কিন্তু ঐতিহাসিক প্রবণতা বলে যে একবার বিদেশে গিয়ে সেটেল হয়ে গেলে বা ভালো সুযোগ পেলে খুব কম মানুষই আর অস্থিরতার মধ্যে ফিরে আসতে চায়। এটি ইসরায়েলের জন্য একটি সামাজিক এবং জনতাত্ত্বিক বা ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা যুদ্ধের ময়দানের ক্ষতির চেয়েও সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। সবশেষে যেই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে তা হল, এরপর কি ইরানে আক্রমণ করবে যুক্তরাষ্ট্র, নাকি এটি শুধুমাত্র একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন যুক্তরাষ্ট্রের একাধিক রণতরী এবং B-52 বোমারু বিমান এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যা ইরানের প্রতি একটি পরিষ্কার সতর্ক বার্তা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। পেন্টাগন যদিও বলছে যে তাদের এই উপস্থিতি মূলত তাদের মিত্র দেশগুলো এবং এই অঞ্চলে থাকা আমেরিকান সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু অনেকেই আশঙ্কা করছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যদি সরাসরি কোনো বড় সংঘাত শুরু হয় তবে যুক্তরাষ্ট্র তাতে জড়িয়ে পড়তে বাধ্য হবে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি এবং হিজবুল্লাহ বা হুথিদের মতো প্রক্সি গ্রুপগুলোকে ইরানের সমর্থনের অভিযোগ দীর্ঘদিনের, এবং ওয়াশিংটনের কট্টরপন্থীরা মনে করেন যে এখনই সময় ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার। তবে সরাসরি ইরানে আক্রমণ করা যুক্তরাষ্ট্রের জন্য খুব একটা সহজ সিদ্ধান্ত হবে না, কারণ এর ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, যার দিয়ে বিশ্বের 1/3 তেল পরিবাহিত হয়, এবং এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে গ্লোবাল ইকোনমিতে ধস নামাতে পারে। এছাড়া ইউক্রেন এবং গাজায় চলমান সংঘাতের মধ্যে নতুন করে আরেকটি বড় ফ্রন্ট খোলা যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের জন্য রাজনৈতিকভাবেও আত্মঘাতী হতে পারে। তবে পর্দার আড়ালে কূটনৈতিক চাপ এবং সাইবার যুদ্ধের মতো গোপন তৎপরতা যে চলছে তা নিশ্চিত করেই বলা যায়। আগামী দিনগুলোতে ওয়াশিংটন এবং তেহরানের গতিবিধি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।